শহর থেকে দূরে নির্জন পাহাড়ি জঙ্গলের মাঝে শহরের নামকরা হার্ট সার্জনের পোড়া মরদেহ পাওয়া যায়। পুলিশ যখন এই ঘটনার তদন্ত শুরু করে তারা বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। কিন্তু টুইস্ট আসে তখনই যখন কারাগারে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামি এই খুনের দায় স্বীকার করে। এখন প্রশ্ন হচ্ছে, কারাগারে বন্দী আসামি কিভাবে এই খুন করল, আর সে কিসের বদলা নিতে এই খুনটি করেছে? পুলিশ যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করে তখন ওই কয়েদির এমন এক রহস্যের অতীত সামনে আসে যা কেউ কল্পনাও করেনি। তবে কী রহস্য লুকিয়ে আছে ওই কয়েদির অতীতে, আর সে কীভাবে খুনগুলো করছে, জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ক্যাদাভারের কথা। সত্যি বলছি, এই মুভির শেষটা আপনাকে একদমই চমকে দিবে। মুভির প্রথমেই আমাদের একটি কবরস্থানের দৃশ্য দেখানো হয়। মুষলধারে বৃষ্টি পড়ছে। এর মধ্যে পুলিশ একজন কয়েদিকে নিয়ে আসে। মূলত এই কয়েদির কোনো এক আপনজন মারা গেছে, তাই তাকে প্যারোলে আনা হয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে ওই কয়েদি মনে মনে বলছিল, তুমি যেখানে আছো আমিও সেখানে আসছি। যার যার সাথে আমার দেখা হবে সেটাই হবে তার জীবনের শেষ মুহূর্ত। এখান থেকে সিন চলে যায় 4 বছর পর। শহরের নামকরা হার্ট সার্জন সেলিম রহমান ড্রাইভ করে হসপিটাল থেকে বাড়ি ফিরছিল। তখনই একটি আননোন নম্বর থেকে কেউ কল করে সেলিমকে সেম সেই কথাটি বলে যেটা ওই দিন ওই কয়েদি বলেছিল। আর এরপরে আচমকা কেউ একজন সেলিমের কারের সামনে এসে পড়ায় সেলিম নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে হিট করে। আমরাও দেখতে পাই পুরো শরীর কালো কোট দিয়ে ঢাকা কোনো এক ব্যক্তি সেলিমকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এই সেলিম মূলত একটি হসপিটালের ডিরেক্টর ছিল। 2 দিন যাবৎ সে নিখোঁজ। এই জন্য তার বাবা আলী রহমান তার নিখোঁজ কমপ্লেনও করেছে। সিন চলে যায় সেন্ট্রাল জেলে। একজন ফাদার কয়েদিদের সাথে দেখা করে ফিরছিল। তখনই সেখানে সুপার পরম স্বামী জানতে চায়, ফাদার ঢোকার সময় তো আপনার মন ভালো ছিল, ভিতরে কি এমন হয়েছে যে মন খারাপ করে বের হচ্ছেন? ফাদাম তখন পরম স্বামীকে ভেট্টি নামে এক কয়েদির বিষয়ে কিছু বলে। অন্যদিকে আমাদের ইন্সপেক্টর মাইকেলকে দেখানো হয় মর্চরের সামনে বসে একটি অটোপসি রিপোর্টের জন্য অপেক্ষা করছিল। তখনই এসআই আমির কল করে জানায় পাশে একটি জঙ্গলে কারের মধ্যে একটি বডি পাওয়া গেছে। মাইকেল বলে, ঠিক আছে, আগে এখানের কাজ সারি, তারপর আমি আসছি। কল কেটে মাইকেল মর্চরের ভিতরে যায়। চারিদিকে লাশ আর লাশ। দুর্গন্ধে মাইকেল নিঃশ্বাসই নিতে পারছে না। অথচ মাইকেল ভিতরে গিয়ে দেখে পুলিশ সার্জন ভাদ্রা এতগুলো লাশের মধ্যে বসে খাবার খাচ্ছে। অবশ্য মাইকেলকে দেখে ভাদ্রা বলছিল, আমার সাথে জয়েন করবে নাকি? মাইকেলের কথা 10 দিন না খেয়ে থাকবো, তারপর এখানে খাবার খেতে পারবো না। অবশ্য ভাদ্রা বলে 10 দিন এখানে কাটালে 11 দিনের দিন তুমিও খেতে পারবে। যাই হোক, ভাদ্রা সবেমাত্র একটি মেয়ের অটোপসি শেষ করেছে। এর মধ্যে মাইকেলের কাছে নতুন কেসটি আসায় মাইকেল ভাদ্রাকে অনুরোধ করছিল আমার সাথে একটু ওই স্পটে চলুন, কারণ মাইকেল ভালো করেই জানে ভাদ্রা তার সাথে গেলে তার কেসের তদন্তটা অনেকটাই সহজ করে দিবে। এর জন্য মাইকেলের অনুরোধে ভাদ্রা মাইকেলের সাথে সেই স্পটে চলে যায়। আর গিয়েই দেখে কারের মধ্যে ড্রাইভার সিটে একটি পোড়া বডি পড়ে আছে। ভাদ্রা ভালোভাবে সব অ্যাঙ্গেল থেকেই পর্যবেক্ষণ করে এবং মাইকেলকে বলে একে অন্য কোথাও খুন করে এখানে এনে বডি জ্বালানো হয়েছে। এসআই আমির জানতে চায়, ম্যাডাম আপনি এটা কীভাবে বুঝতে পারলেন? ভাদ্রা তখন সিট বেল্ট দেখিয়ে দেয়, যেখানে সিট বেল্ট এখনও খোলা হয়নি, আবার 3 থেকে 4 জায়গায় হাড়ও ভাঙা। আমির জানতে চায়, আমরা ডিএনএ টেস্ট করে এর পরিচয় শনাক্ত করতে পারবো? ভাদ্রা বলে, তার জন্য তো কিছু অবশিষ্ট থাকতে হবে। হাড়েরও যে অবস্থা, মনে হচ্ছে না বোন মেরু পাওয়া যাবে। আবার কারের টেম্পারেচার দেখে বোঝা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টা আগে হয়তো আগুন দেয়া হয়েছে। পাশে একটি পেট্রোলের জার পাওয়া যায়, আর ওই জারের সাথে কিলারের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। এদিকে ভাদ্রা বডিটি পর্যবেক্ষণ করে বলে, হাড়ের সাইজ দেখে বোঝা যাচ্ছে 5 ফুট 8 ইঞ্চির 30 থেকে 35 বছরের কোনো পুরুষের বডি হবে। তবে বাকি সব কিছু অটোপসি করার পরই জানা যাবে। এই জন্য বডিটিকে মর্গে পাঠানো হয়। এদিকে পুলিশের এসিপি বিশালকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিশাল প্রথমেই ভাদ্রার সাথে দেখা করে। ভাদ্রা জানায় যে বুকের 8টি হাড় ভাঙা, মেরুদণ্ডের হাড়ও সরে গেছে। মনে হচ্ছে হাতুড়ি জাতীয় কিছু দিয়ে মৃত্যুর আগে তাকে প্রচুর টর্চার করা হয়েছে। সবচেয়ে তাজ্জব বিষয় হচ্ছে ডান হাতের 5টি আঙ্গুল কেটে নেওয়া হয়েছে। বিশালের কথা বডি আইডেন্টিফাই করবোটা কিভাবে? যদিও ডিএনএ টেস্ট করা সম্ভব হচ্ছে না, তারপর ভাদ্রা বলে আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী সুপার ইম্পোজিশন মেথড ট্রাই করতে পারি। অন্যদিকে ওই রাতেই একজন কনস্টেবলের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে যায়। মূলত ওই ভিডিওতে তার পিছে সেলিমের চেহারা আঁকানো দেখা যাচ্ছে। এদিকে ভাদ্রা ওই মেথড কাজে লাগিয়ে কনফার্ম করে যেটা সেলিমেরই বডি। এতক্ষণ ওই টিকটক ভিডিও সবার হাতে।
এমনকি এটা নিয়ে নিউজও হচ্ছে। মূলত ওই কনস্টেবল জেলে থাকা ভেট্রির সেলের মধ্যে দাঁড়িয়ে ওই ভিডিওটি বানিয়েছিল। তাই ধারণা করা হচ্ছে সেলিম রহমানকে ভেট্রি খুন করেছে। এর মধ্যে সেলিমের বাবা আলী রহমান এসেছে। ছেলের এমন করুণ মৃত্যু দেখে সেও যেন মেনে নিতে পারছে না। তখনই প্রেসের কিছু লোক বিশালকে ভেট্রির কথা বলছিল যে সে এই খুনের দায় স্বীকার করেছে। অবশ্য বিশালরা এসব বিষয়ে কোনো কানি দিচ্ছে না। কিন্তু সেলিমের বাবা এটা শুনে ধরেই নেয় ভেট্রি তার ছেলেকে খুন করেছে। এরপর বিশালরা জেলে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে ভেট্রির কোনো রিলেটিভ তার সাথে কখনোই দেখা করতে আসেনি। তবে মাঝে মধ্যে একজন ফাদার তার সাথে দেখা করে, আর ওই ফাদার শুধু ভেট্রি না, এখানে সকল কয়েদির সাথে দেখা করে। তবে এবার যখন দেখা করে গিয়েছিল তখন ফাদার বলে গেছে ভেট্রি সবসময় ফাদারকে বলতো ও কাউকে খুন করতে চায়, কিন্তু ওই দিন ভেট্রির চেহারা দেখে ফাদারের মনে হয়েছিল ও আজই হয়তো বা কাউকে খুন করবে। এরপরই মূলত সেলিমের খুনটি হয়েছিল। ভেট্রির সেলের মধ্যে গিয়ে বিশাল লক্ষ্য করে ভেট্রি ওর দেয়ালের মধ্যে বেশ কিছু দৃশ্য এঁকে রেখেছে, আর তার মধ্যে একটি নামও আছে, এঞ্জেল। এদিকে আলী ভেট্রির বিষয়ে জানার পর জেলের ভিতরে থাকা কিছু কয়েদির দ্বারা ভেট্রিকে মারার চেষ্টা করে, কিন্তু ভেট্রি তাদের সাথে ফাইট করে উল্টো তাদেরই 12টা বাজিয়ে দেয়। এরপর বিশাল ভেট্রির কাছে জানতে চায় দেয়ালে তুমি সেলিমের ফটো কেন এঁকেছ। ভেট্রি শুধু বলে এটা খুঁজে বের করা তোমার দায়িত্ব। বিশালও বুঝতে পারছে ভেট্রি এমনিতে কিছুই বলবে না, তাই ভেট্রির ফাইল আর ফাদারের ডিটেলস নিয়ে বিশালরা এখান থেকে চলে যায়। এরপর বিশাল স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করে। মূলত আলী রহমান স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে প্রেশার ক্রিয়েট করছে। বিশাল তাকেও ভেট্রির কথা বলে যে ভেট্রি এমনিতে কিছু বলছে না, তবে ভেট্রিকে কাস্টডিতে নেওয়ার জন্য কোর্টে আবেদন করা হয়েছে। আলীর কথা এসব আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার ছেলেকে কে খুন করেছে, এরপর বাকিটা আমি নিজেই দেখব। তবে এডিজিপি বিশালকে বলে তুমি পুলিশ সার্জন ভাড্ডাকেও সাথে নিয়ে নাও, কারণ ওর দ্বারা আমরা অনেক কেস সলভ করতে পেরেছি, আর ভাড্ডা যেহেতু ক্রিমিনোলজিতে পিএইচডি করেছে ও তোমার অনেক কাজে আসবে। তবে ভাড্ডা যে কেস নিয়ে কাজ করে সেই কেসের গভীরের তথ্য পর্যন্ত বের করে ফেলে, তাই ওর সাথে একটু সাবধানে কাজ করতে হবে। অন্যদিকে ভাড্ডাকে দেখা যায় তার মেয়ে দিয়াকে নিয়ে সাগর পাড়ে বসে আছে। ঠিক তখনই বিশাল ভাড্ডার সাথে দেখা করে। অবশ্য এর মধ্যে এডিজিপি কল করে ভাড্ডাকে সব কিছু বলে রেখেছে। এই জন্য ভাড্ডা বলছিল আমাকে কেন আবার জড়াচ্ছ। দিয়াকে দেখে বিশাল জানতে চায় তোমার মেয়ে। ভাড্ডা জানায় তার স্বামী দুবাই থাকে, ভাড্ডা এখানে মেয়েকে নিয়ে বসবাস করছে। আর পরবর্তী দিনই ভেট্রিকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। বিশাল অনেকভাবে ভেট্রির থেকে তথ্য বের করার চেষ্টা করছে। বিশাল বারবার জানতে চাচ্ছে সেলিমকে তুমি কিভাবে চিনো। ভেট্রি বলে ওকে তো আমি মেরেই ফেলেছি, এখন আর চিন্তা কিসের। বিশালের কথা এখন তুমি করনি, তুমি জেলের মধ্যেই ছিলে, কিন্তু বাইরে থেকে কেউ একজন তোমাকে সাহায্য করেছে, সেই ব্যক্তিটাকে। ভেট্রি বলে গড। বলে ভেট্রি অট্টহাসিতে হাসতে থাকে। আর তখনই বিশাল জানতে চায় এঞ্জেলকে। আর এঞ্জেলের নাম বলা মাত্রই ভেট্রি একদমই চুপ হয়ে যায়। পাশে স্ক্রিনের মধ্যে এঞ্জেলের একটি ফটো দেখানো হয়, আর এঞ্জেলের ফটো দেখে ভেট্রি কেমন যেন ইমোশনাল হয়ে যাচ্ছিল। ভেট্রি পাগলের মতো বলছিল আমি কিছু জানি না। এদিকে ভাদ্রা বাইরে বসে সব কিছু পর্যবেক্ষণ করছে। এরপর বিশাল বাইরে এলে ভাদ্রা জানতে চায় এই এঞ্জেলটাকে। ভাদ্রা তার নোটপ্যাডের মধ্যে একটি গ্রাফ তৈরি করেছে। ভাদ্রা বিশালকে ওই গ্রাফটি দেখায়, যেখানে দেখা যাচ্ছে সেলিমের ফটো দেখানোর পর ভেট্রির মধ্যে রাগ তৈরি হয়েছিল। ভেট্রি প্রচণ্ড রেগে গিয়েছিল, কিন্তু এঞ্জেলের কথা জিজ্ঞেস করার পরই ও একদমই নিশ্চুপ হয়ে গেছে। তাই এখন আমাদের এঞ্জেল সম্পর্কে জানতে হবে। আর এর পরবর্তী দিনই ভেট্রিকে চার্চে নিয়ে যাওয়া হয়। ভেট্রিকে এঞ্জেলের কবরের পাশে নিয়ে যাওয়া হয়। এই সেই কবর যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। অন্যদিকে বিশাল ফাদারের কাছে ভেট্রির সম্পর্কে জানতে চাইলে ফাদার বলে ভেট্রির সম্পর্কে জানতে হলে আগে আপনাদের এঞ্জেলের সম্পর্কে জানতে হবে। সিন চলে যায় পাস্টে। আজ থেকে ঠিক 25 বছর পূর্বে কেউ একজন চার্চের সামনে ছোট্ট একটি বাচ্চা মেয়েকে রেখে যায়। ফাদার যখন ওই বাচ্চার কথা জানতে পারে তখন ফাদার বাচ্চাটিকে এখানে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর ওই সময় ফাদার বাচ্চাটির নাম রেখেছিল এঞ্জেল। এঞ্জেল চার্চের সবার সাথেই ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। এরপর এঞ্জেলকে স্কুলেও দেওয়া হয়। এঞ্জেল একদিন ফাদারের কাছে বলছিল স্কুলের সবার বাবা আছে, তাদের নামের পাশে তাদের সারনেম আছে, সবাই বলে আমার নাকি বাবা নেই। ফাদার বলে কে বলেছে তোমাকে তোমার বাবা নেই? ফাদার জিসাসকে দেখিয়ে বলে এই তো তোমার বাবা, আজ থেকে তোমার নাম হবে এঞ্জেল জিসাস। একসময় লিটল এঞ্জেল ধীরে ধীরে বড় হয়ে যায়। আর এরপর একদিন চার্চে এঞ্জেলের সাথে ভেট্রি দেখা হয়। ভেট্রি মূলত এই চার্চে রঙের কাজ করতে এসেছিল। প্রথম দেখাতেই ভেট্রি এঞ্জেলকে পছন্দ করে ফেলে। আর এরপর ধীরে ধীরে ভেট্রি এঞ্জেলের পিছু করতে করতে এঞ্জেলও বুঝতে পারছিল ভেট্রি তাকে ভালোবাসে।
তবে ভেট্রি সরাসরি তাকে না বলে একদিন চার্চের মধ্যে দাঁড়িয়ে এঞ্জেলকে তার ভালোবাসার কথাটি খুলে বলে। এঞ্জেলও ভেট্রিকে পছন্দ করত, তাই এঞ্জেল তার প্রস্তাবে রাজি হয়ে যায়। দুজনই যেহেতু দুজনকে ভালোবাসে, তাই ফাদার ধুমধাম করে দুজনের বিয়েও দেয়। এরপর পাশেই ছোট্ট একটি বাড়িতে তারা দুজন তাদের সংসার শুরু করে। কিছুদিনের মধ্যে এঞ্জেল প্রেগনেন্ট হয়ে পড়ে, আর এরপরে ভেট্রির চিন্তা শুরু হয়। ভেট্রির কথা, এখানে কাজ করে যে টাকা উপার্জন করছি তাতে আমাদের দুজনের হয়ে যাচ্ছে, কিন্তু সামনে যে আমাদের বাচ্চা আসবে তার জন্য কি হবে। এজন্য ভেট্রি শহরে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। আর ভেট্রির ইচ্ছা সে যেখানেই থাক না কেন সবসময় সে এঞ্জেলকে তার পাশেই রাখবে। এজন্য ফাদারের থেকে অনুমতি নিয়ে ভেট্রি এঞ্জেলকে নিয়ে শহরের পথে রওনা হয়। সিন চলে আসে প্রেজেন্টে। ফাদারের থেকে পুরো স্টোরি শোনার পর ভাবটা জানতে চায় ওই সময় এঞ্জেলকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছিল। ফাদার জানায় জেসি হসপিটালে। এর মধ্যে ভেট্রিকেও নিয়ে আসা হয়েছে। বিশাল ভেট্রিকে জিপে বসাতে বলছিল, কিন্তু ভেট্রি প্রে করতে চায়। এজন্য ভেট্রিকে চার্চের মধ্যে নিয়ে যাওয়া হয়। ভাদ্রাও তখন ভেট্রির পিছে বসে সব কিছু শুনছিল। ভেট্রি জিসাসকে বলছিল, আপনাকে যারা শুলে চড়িয়েছে তাদেরকে হয়তো আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি তো আমার জীবনের অর্থই জানতাম না। যে আমাকে জীবনের অর্থ শিখিয়েছে, যে আমাকে ভালোবাসা শিখিয়েছে, ওরা আমার থেকে তাকে ছিনিয়ে নিয়েছে। তাই ওর মৃত্যুর জন্য যে যে দায়ী, আমি কাউকেই বাঁচতে দিব না। যাওয়ার সময় ভেট্রি ভাদ্রাকে বলে যায়, এ পর্যন্ত আমি যা যা করেছি আর ভবিষ্যতে আমি যা যা করব সব কিছু আমি জিসাসকে বুঝিয়ে দিয়েছি, এখন শুধু স্বীকার করা বাকি। অন্যদিকে সবাই লক্ষ্য করে ভেট্রি এঞ্জেলের কবরের উপর কিছু লিখেছে। খবর পেয়ে বিশাল ওখানে গিয়ে দেখে ভেট্রি এখানে লিখেছে, ইন দ্য ফুটস্টেপস অব কাইন। এদিকে ভেট্রি বের হতেই ভাদ্রা লক্ষ্য করে ভেট্রির সামনে থাকা বাইবেলটি খোলা, আর ভেট্রি যেই পাতাটি খুলেছিল ভাদ্রা সেই পাতাটি মনোযোগ দিয়ে পড়ে। এরপর সবাই চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সবাই জানতে চাচ্ছিল কাইনের ফুটস্টেপের অর্থটা কী। ভাদ্রা তখন বোঝায় পৃথিবীর শুরুর সময় সম্পদের লোভে এই কাইন তার ভাইকে খুন করেছিল, তাই এরপর থেকে পৃথিবীতে যত খুনি হবে সবই কাইনের ফুটস্টেপে হবে। ঈশ্বর এমনটাই অভিশাপ দিয়েছিল, আর এটা বাইবেলে লেখা রয়েছে। কিন্তু এই গল্পের সাথে এই কেসের কী সম্পর্ক রয়েছে আমি এটাই বুঝতে পারছি না। ঠিক এরপরে একটি জিপ এসে আচমকা তাদের কারটিকে ধাক্কা দেয়, এমনকি তাদেরকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। অবশ্য বিশাল তার গান বের করে শ্যুট করতেই ওই জিপওয়ালা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় স্পষ্টই বোঝা যাচ্ছে কেউ হয়তোবা তাদেরকে খুন করার চেষ্টা করেছে। এরপর ভেট্রিকে থানায় নিয়ে যাওয়া হয়। ভেট্রির মেডিকেল চেক আপ কমপ্লিট করে ভেট্রিকে জেলে পাঠানো হচ্ছিল। এদিকে খবর পেয়ে মিডিয়া এসে ভিড় করেছে। তবে ভেট্রিকে প্রিজন ভ্যানে বসিয়ে বিশাল ভেট্রিকে বলছিল, যারা আক্রমণ করেছিল তারা তো তোমার লোক না, এটা শিওর, তবে আমাদের কনফিউজ করে পালানোর চেষ্টা করো না। ভেট্রি বলে, আমি কনফিউজ করছি না, পরবর্তী খুন কার হবে সেটা তো আমি আপনাদের বলে দিয়েছি, যদি আটকাতে পারেন আটকিয়ে দেখান। এরপর তথ্য নিয়ে জানা যায় এঞ্জেল যে হসপিটালে মারা গিয়েছিল, মানে জেসি হসপিটাল, এঞ্জেল মারা যাওয়ার 6 বছর আগে থেকেই ডক্টর সেলিম সেখানে চাকরি করত। এমনকি এঞ্জেলের অটোপসি রিপোর্টেও ডক্টর সেলিমেরই সিগনেচার রয়েছে। তবে এই সিগনেচার দেখেই ভাদ্রা মাইকেলের কাছে জানতে চায় এঞ্জেল মারা গিয়েছিল কিভাবে। মাইকেল বলে, একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টে মাথার পিছের দিকে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছিল। ভাদ্রার কথা, একটি মেয়ে, তাও আবার প্রেগনেন্ট, অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। ওই মুহূর্তে তাকে একজন সার্জন ট্রিটমেন্ট দেওয়ার কথা, কোনো হার্ট সার্জন কেন ট্রিটমেন্ট দিবে? তার মানে এঞ্জেলের মৃত্যুর পিছে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। না হলে সেলিম রহমানের মতো একজন হার্ট সার্জন কেন তার অটোপসি রিপোর্টে সিগনেচার করতে যাবে? তবে ভাদ্রা এতটুকু বুঝতে পারছে এই অটোপসি রিপোর্ট দিয়ে তারা কিছুই বের করতে পারবে না। বিশালের কথা, আমরা যদি আবার অটোপসি করি, মাইকেলের কথা, এত বছর পর কবর খুঁজলে সেখানে হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না, ওই হাড় দিয়ে আমরা কী বের করব? ভাদ্রা তখন কিছু কেসের কথা বলে, যেসব কেসে বহু বছর পরও কবর থেকে শুধুমাত্র হাড় বের করে সেই হাড়গুলো অ্যানালাইজ করে মৃত্যুর কারণ শনাক্ত করা গিয়েছে। এজন্য এঞ্জেলের সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেটা বের করার একটা চান্স কিন্তু রয়েছে, আর ভাদ্রা সেই চান্সটাই কাজে লাগাতে চাচ্ছে। নতুন করে এঞ্জেলের অটোপসি করাতে হলে ভেট্রি অথবা এঞ্জেলের পরিবারের কাউকে কোর্টে পিটিশন ফাইল করতে হবে। কিন্তু ভেট্রি এবং এঞ্জেল দুজনেই অনাথ, আবার ভেট্রি জেলে আছে, তাহলে এখন কাজটি কে করবে? তবে একজন এখনও আছে, সে হচ্ছে ফাদার। তাই বিশাল এবং ভাদ্রার কথা মতো ফাদার পরবর্তী দিনই এঞ্জেলের বডির আবার অটোপসি করার পিটিশন ফাইল করে। আর ফাদার এই পিটিশন পেয়ে কোর্ট এঞ্জেলের দ্বিতীয়বার অটোপসি করার পারমিশনও দিয়ে দেয়। তবে মাইকেল যখন ফাদারকে নিয়ে কোর্ট থেকে ফিরছিল, তখনই রাস্তার মধ্যে কিছু ছেলেমেয়েরা
ব্লাড ডোনেশন ক্যাম্পিংয়ের জন্য নাচ গান করছিল। জ্যামের কারণে মাইকেলরাও যেতে পারছে না। এই জন্য মাইকেল জিপ থেকে নেমে তাদেরকে সরানোর চেষ্টা করে। তবে তাদেরকে সরিয়ে ফিরে এসে দেখে কেউ একজন ফাদারের গলায় ছুরি চালিয়ে সেখান থেকে পালিয়েছে। সাথে সাথে ফাদারকে হসপিটালে নেওয়া হয়। খবর পেয়ে ভাদ্রাও এসেছে। বিশালও ভাদ্রাকে বলে, ফাদার অবস্থা খুব ক্রিটিক্যাল, মনে হচ্ছে না আমরা আবার অটোপসি করতে পারবো। আর আমার যতটুকু মনে হচ্ছে এই রিপোস্টমর্টমের অর্ডারটা হয়তোবা ক্যান্সেল হয়ে যাবে। তবে ভাদ্রা একটু চিন্তাভাবনা করে বলে, এই পোস্টমর্টম আমরা করতে পারবো, কারণ রিপোস্টমর্টমের অর্ডার এসেছে। ভাদ্রার কথা, সকাল 6টার পর থেকেই একজন ফরেন্সিক সার্জন হিসেবে আমার পোস্টমর্টম করার রাইট আছে। তাই আগামীকাল জজ কোর্টে যাক আর না যাক, বা নিজের ঘরে বসেই অর্ডার ক্যান্সেল করবে কিনা সেই ডিসিশন নেওয়ার আগেই আমরা পোস্টমর্টমের কাজ শেষ করতে পারবো। তবে আমাদের সকল প্রসিডিওর সকাল 6টার মধ্যেই শুরু করে দিতে হবে, যাতে অর্ডার আসার আগেই পোস্টমর্টম শেষ হয়ে যায়। তবে তার আগে এঞ্জেলের কবরটি পোর্ট্রেট করতে হবে। তবে ওই রাতেই তারা কবরস্থানে গিয়ে দেখে কয়েকজন ব্যক্তি এঞ্জেলের কবর খোঁজার চেষ্টা করছে। তার মানে কেউ হয়তো চাচ্ছে না এঞ্জেলের বডিটি তোলা হোক আর সেটা রিপোস্টমর্টম করা হোক, কারণ তাহলে হয়তো বা কোনো গোপন তথ্য বের হয়ে যাবে। অবশ্য বিশাল একাই এদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর পরবর্তী দিন সকাল হওয়া মাত্রই ডিস্ট্রিক্ট কালেক্টরের উপস্থিতিতে এঞ্জেলের কবর খোঁড়ার কাজ শুরু করা হয়। স্থানীয় লোকজন, মিডিয়া সবাই এসে ভিড় করেছে। তবে এরপর যখন এঞ্জেলের কফিনটি খোলা হয় তখন সবাই হতভম্ব হয়ে যায়, কারণ এঞ্জেলের বডিটি 4 বছর আগে যেভাবে কবর দেওয়া হয়েছিল এখন পর্যন্ত সেভাবেই রয়েছে, মানে একদমই অক্ষত। বডিটি তোলা মাত্রই পাশের একটি তাঁবুর নিচে নিয়ে যাওয়া হয়। ভাদ্রা মূলত সকল প্রসিডিওর এখানেই শেষ করতে চাচ্ছে। এসআই আমির ভাদ্রাকে বলছিল, বাইরে সবাই বলছে 4 বছরও বডির কিছুই হয়নি, এটা হয়তো অলৌকিক কিছু হবে। ভাদ্রার কথা এমন কিছুই না। কিছু মানুষকে কংক্রিটের কফিনে করে কবর দেয়, যখন বাইরের আলো এবং বাতাস না লাগে তখন ওই কফিনে থাকা বডির স্কিনে মোমের মতো একটি টেক্সচার তৈরি হয়, আর ওই উপাদানটি বডিকে ডিকম্পোজ হতে রক্ষা করে। আর এই ঘটনা কোনো নতুন কিছু নয়, এটা কমন ইস্যু, এমনটা অনেক জায়গায় দেখা গিয়েছে। এরপর ভাদ্রা যখন এঞ্জেলের পোস্টমর্টম করতে যাবে, কাপড় সরাতে দেখে এঞ্জেলের গলায় একটি দাগ রয়েছে। আর এরপর যখনই ভাদ্রা তার প্রসিডিউর শুরু করে তখন কিছু একটা দেখে ভাদ্রার চোখ যেন কপাল উঠে যায়। এর জন্য ভাদ্রা পোস্টমর্টম শেষ করে বিশালকে বলে, তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি দয়া করে এই কথাটা কারোর সাথে শেয়ার করো না। আজই এঞ্জেলের প্রথম অটোপসি করা হয়েছে, তার মানে এঞ্জেল মারা যাওয়ার পর এঞ্জেলের কোনো অটোপসি না করেই রিপোর্ট দেওয়া হয়েছিল। তার থেকে চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে এঞ্জেলের বডি থেকে এঞ্জেলের হার্ট মিসিং। তবে জেসি হসপিটালে যে অটোপসি রিপোর্ট পাওয়া গিয়েছে সেখানে এই বিষয়ে কোনো তথ্যই উল্লেখ নেই। তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে এর পিছে বড় কোনো চক্র রয়েছে। এই জন্য এঞ্জেলের বডিটি আবার কবরে না রেখে মর্চরিতে পাঠানো হয়। এরপর ভাদ্রা এঞ্জেলের সম্পর্কে তথ্য নিতে জেসি হসপিটালে যায়, কিন্তু হসপিটালে এই সম্পর্কে কোনো তথ্যই নেই। এজন্য বিশালরা ফিরে আসছিল। তবে ফেরার সময় দেয়ালে ডক্টরদের নামের লিস্টের মধ্যে অ্যাবেল আব্রাহামের নাম দেখেই ভাদ্রার মনে পড়ে পরবর্তী খুন কার হবে সে বলে দিয়েছে। এমনকি ভেট্রি তাদেরকে কাইনের রাস্তার কথা বলেছিল। কাইন তার বড় ভাইকে খুন করেছিল, যার নাম ছিল অ্যাবেল। আর এখানে ডক্টরদের লিস্টের মধ্যে অ্যাবেল আব্রাহামের নাম রয়েছে, তার মানে ভেট্রির পরবর্তী টার্গেট অ্যাবেল আব্রাহাম। এদিকে ভেট্রি তার সেলের মধ্যেও অ্যাবেল আব্রাহামের ছবি এঁকে ফেলেছে। এই জন্য ভাদ্রা দ্রুত অ্যাবেল আব্রাহামের বাড়িতে যায়। আর অ্যাবেলের সাথে কথা বলে তারা জানতে পারে অ্যাবেলের পরিবার অস্ট্রেলিয়াতে থাকে, ব্যবসার জন্য সে একা এখানে রয়ে গেছে। তবে বিশাল কথা না ঘুরিয়ে সোজাসুজি অ্যাবেলের কাছে জানতে চায়, আজ থেকে 4 বছর আগে আপনাদের হসপিটালে একটি মেয়ের অটোপসি হয়েছিল। আমরা রিসেন্টলি সেই মেয়েটির আবার অটোপসি করে জানতে পেরেছি আপনাদের হসপিটালে কোনো ক্রাইম হয়েছিল। ভাদ্রাও বলে সেই সম্পর্কে তথ্য নিতেই আপনার সাথে কথা বলতে এসেছি। আর এটা শুনে অ্যাবেল বলে ওঠে, আমি এবং সেলিম শহরের সবথেকে বড় হার্ট সার্জন, অর্গান ট্রেড করে বড়লোক হওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। বিশালের কথা, স্যার আমরা তো অর্গান ট্রেডের কথা বলিনি, আমরা তো শুধুমাত্র বলেছিলাম হসপিটালে কোনো একটি ক্রাইম হয়েছে। অ্যাবেল বল, তোমরা তো হসপিটালে এই তথ্য নিতে গিয়েছিলে। ভাদ্রার কথা, আমরা তো হসপিটালে এই সম্পর্কে কোনো কথাই বলিনি। অ্যাবেলও এখন স্পষ্টই বুঝতে পারছে সে ধরা পড়ে গেছে। এই জন্য বিশাল অ্যাবেলকে বলে চায় কাল সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় চলে আসবেন। আর আপনার সেফটির জন্য আমি আপনার বাড়িতে 4 জন পুলিশ অফিসার রেখে যাচ্ছি। এই জন্য বিশাল নিচে গিয়ে মাইকেলকেও বলে কন্ট্রোল রুমে কল করে এখনই 4 জন অফিসারকে এখানে ডিউটি লাগাও। এদিকে ভাদ্রা তার ফোন ফেলে এসেছিল,
তাই ভাদ্রা আবার গিয়ে তার ফোনটি নিয়ে আসে। তবে নামার সময় ভাদ্রা একটি শব্দ পায়। এই জন্য নিজেকে বিশালকে বলছিল, উনি তো বলল যে উনি একাই থাকেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ঘরের মধ্যে আরও কেউ আছে। ঠিক তখনই একটি গানশটের আওয়াজ হয়। বিশালরা দ্রুত উপরে গিয়ে দেখে কেউ অ্যাবেলের কপালে শ্যুট করেছে, আর মাস্ক পরিহিত এক ব্যক্তি জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। বিশাল তাকে শ্যুট করার চেষ্টা করে, তারপর ওই লোকটি একটি বাইক নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। বিশালরা বেশ কিছুক্ষণ পিছু করে, কিন্তু শেষ পর্যন্ত ওই খুনিকে ধরা সম্ভব হয় না। আর এরপরে আমরা দেখতে পাই এই খুনি অন্য কেউ নয়, মর্চরিতে কাজ করা কালী। তার মানে কালী বাইরে থেকে এদেরকে খুন করে ভেট্রিকে তার প্রতিশোধ নিতে সাহায্য করছে। সিন চলে যায় পরবর্তী দিন। ভাদ্রা যেহেতু ওই সময় ওই লোকেশনই ছিল, তাই ভাদ্রা নিজে এই অটোপসিটা করবে না, কারণ কাল হয়তোবা ভাদ্রার উপরই ব্লেম আসতে পারে। এই জন্য ভাদ্রা নিজে দাঁড়িয়ে থেকে তার অ্যাসোসিয়েটদের দিয়ে অটোপসি করাচ্ছিল। কালীও সেখানে উপস্থিত আছে। তবে বারবার কালীকে কেউ একজন ফোন করছিল। বিশালেরও বারবার কালীর দিকে চোখ যাচ্ছে। এরপর বিশাল অফিসে এসে জানতে পারে এডিজিপি অনেকক্ষণ যাবৎ তার জন্য অপেক্ষা করছে। এডিজিপির কথা এখন পর্যন্ত কেসের কোনো ক্লুই পাওয়া যায়নি, আবার আরেকটা খুন হয়েছে। এইভাবে চললে আমি জবাব দিব কিভাবে? এই জন্য এডিজিপি চাচ্ছিল অন্য কাউকে কেসটি দিবে। বিশালের কথা, না স্যার, আমি খুব কাছে পৌঁছে গেছি। বিশাল বলে, কবরস্থানে ওই রাতে আমরা এক ব্যক্তিকে ধরতে পেরেছি। বিকেল নাগাদ তার থেকে আমরা তথ্য বের করতে পারব। সাথে এটাও বলে ভেট্রিকে আবারও তাদের কাস্টডিতে নিতে হবে। এর মধ্যে মাইকেল এসে জানায় কবরস্থান থেকে তারা যাকে অ্যারেস্ট করেছিল সে মানি নামে কোনো এক গুন্ডার কথা বলছে। কিন্তু মানিকে ধরাটা এতটাও সহজ নয়, কারণ মানি যে এলাকায় বসবাস করে সেখানে কোনো পুলিশই ইউনিফর্মে যেতে পারে না। তাহলে মানিকে ধরবে কিভাবে? বিশালরা একটি প্ল্যান করে। বিশালরা সিভিলে কর্পোরেশনের ময়লা আনার নাম করে ওই এলাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। আর মানিকে দেখা মাত্রই তারা পাশের একটি জায়গায় বাজি ফোটাতে শুরু করে। সবার চোখ যখন ওই বাজির দিকে, এই সুযোগে বিশালরা মানিকে মেরে বেহুশ করে ময়লার ভ্যানের মধ্যে করে নিয়ে যায়। আবার অন্যদিকে ভেট্রিকে কাস্টডিতে নেওয়ার আবেদন করলে কোর্ট জানতে চাচ্ছিল আবারও কেন 5 দিনের কাস্টডিতে নিতে হবে, আগে তো একবার নেওয়া হয়েছিল। বিশাল তখন কোর্টকে বলে সেলিম রহমানকে এবং অ্যাবেলকে যেখানে মারা হয়েছে দুটি ক্রাইম স্পটেই একই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এরপর ভাদ্রা অ্যাঞ্জেলের পূর্বের পোস্টমর্টম রিপোর্ট এবং নতুন করে করা পোস্টমর্টম রিপোর্ট দুটোই কোর্টে সাবমিট করে এবং জেসি হসপিটালে ক্রাইমের বিষয়ে বলে। তবে ভাদ্রা শুধু ক্রাইমের কথা বলেছে, এঞ্জেলের বডি থেকে যে হার্ট সরানো হয়েছিল সেটা স্পষ্ট করে বলেনি। তবে জাজ সবকিছু চিন্তাভাবনা করে ভেট্রিকে 2 দিনের পুলিশ কাস্টডিতে রাখার অনুমতি দেয়। তবে ভাদ্রা জাজের থেকে অনুমতি নিয়ে ভেট্রির কাছে জানতে চায়, তোমার যাত্রা কি শেষ হয়েছে নাকি এখনও বাকি আছে? ভেট্রি বলে, বাইরের মানুষ এবং মিডিয়া যে বিষয়টা জানে না সেই বিষয়টা আপনি কোর্টের সামনে উত্থাপন করেছেন। যে ব্যক্তি আমার অ্যাঞ্জেল হার্ট গ্রহণ করেছিল পরবর্তী খুন তারই হবে। এরপর বিশালরা থানায় ফিরে মানির থেকে কথা বের করতে মানিকে টর্চার শুরু করে। আর টর্চার সহ্য করতে না পেরে মানি একসময় সব সত্যিটা খুলে বলে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মানি মূলত ওই সময় চেন ছিনতাইয়ের কাজ করত। এঞ্জেলের ডিউ ডেট খুব কাছেই, এই জন্য ভেট্রি এঞ্জেলকে চেক আপ করাতে হসপিটালে নিয়ে এসেছিল। যাওয়ার সময় বাইকে বসে দুজনেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছিল। তারা রঙিন স্বপ্ন দেখছে, তাদের বাচ্চাকে নিয়ে এটা করবে সেটা করবে, কত কিছু। তবে এক মুহূর্তের একটি দুর্ঘটনা তাদের সব কিছু উলটপালট করে দিয়েছিল। মানি এবং তার সহযোগী আগে থেকেই ভেট্রিদের ফলো করছিল। সুযোগ বুঝে তারা এঞ্জেলের গলায় থাকা চেনটি ছিঁড়ে নিয়ে যায়, আর হ্যাচকা টান দেয় এঞ্জেল আর ভেট্রি দুজনই ছিটকে পড়ে যায়। এঞ্জেলের পেটে আঘাত পাওয়ায় এঞ্জেল তখন ব্যথায় কাতরাচ্ছিল। এদিকে মানিরাও টেম্পোর ধাক্কা খেয়ে পড়ে গেছে। এটা দেখে ভেট্রি মানিতে ধরতে যায়। তবে মানি পালিয়ে গেলেও ভেট্রি মানির সহযোগীকে মারতে যাচ্ছিল। সেও ভেট্রির হাত থেকে বাঁচতে রাস্তা ক্রস করতেই একটি ট্রাকের নিচে পড়ে মারা যায়। ভেট্রিও যতক্ষণে এঞ্জেলের কাছে ফিরে আসে ততক্ষণে এঞ্জেলকে একটি অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে নেওয়া হচ্ছে। ওই সময়টায় ছিল ভেট্রির আর এঞ্জেলের শেষ দেখা। তবে মানি এবং ভেট্রির কাছে সব কিছু জানার পর ভাদ্রা ভেট্রির কাছে জানতে চায় এঞ্জেলের বডি থেকে হার্ট বের করা হয়েছিল সেটা সবেমাত্র আমরা জানতে পেরেছি। এমনকি হসপিটালের কোনো রেকর্ডেও সেটা নেই, আমরা কাউকে কিছু জানাইওনি। তাহলে তুমি কিভাবে জানতে পারলে এঞ্জেলের হার্ট বের করা হয়েছিল? ভাদ্রা সন্দেহ করছে ফাদার হয়তো বলেছে। আর এখানে আমরা দেখতে পাই ফাদার যখন শেষবার ভেট্রির সাথে দেখা করেছিল ভেট্রি ফাদারকে বলছিল আমার মতো অনাথকে কে সাহায্য করবে। ফাদার বলছিল যার কেউ নেই তার ঈশ্বর আছে, ওই ঈশ্বরই তোমার হেল্প করতে তোমার কাছে এসেছে। তোমার ভিতরে যে প্রতিশোধের আগুন জ্বলছে
সেই প্রতিশোধ পূরণ হয়ে যাবে। তোমাকে শুধু জেলের মধ্যে বসে আমার ইনস্ট্রাকশন ফলো করে যেতে হবে। আর ফাদারই মাঝখানে থেকে সময় সময় ভেট্রির কাছে সব তথ্য জানিয়ে দিত। ফাদার প্ল্যান মতোই ভেট্রি জেলের মধ্যে সেলিম রহমান এবং অ্যাবেল আব্রাহামের ছবি এঁকেছিল। এমনকি ভেট্রি এ পর্যন্ত যা কিছু বলেছে, যেমনটা করেছে, সব কিছুই ছিল ফাদারের ইনস্ট্রাকশন। মানে একদিকে ফাদার ভেট্রিকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে, আর অন্যদিকে কালি তাদের প্রতিশোধ নেওয়ার কাজ করেছে। কিন্তু ভাদ্রার কথা, এঞ্জেলের বডি থেকে যে হার্ট সরানো হয়েছিল সেটা ফাদার কিভাবে বলবে? ফাদার তো তখন আইসিইউতে ছিল। আবার বাইরের কারো তো এই বিষয়ে জানার কথা নয়। তার মানে এমন কেউ ভেট্রিকে সাহায্য করছে যে ওই দিন পোস্টমর্টমের সময় ছিল। তার মানে আমাদের মধ্যেরই কেউ ভেট্রিকে সাহায্য করছে। তবে এখানেই কিন্তু একটি প্রশ্ন জাগছে, ভেট্রির সাথে কালির তো কোনো সম্পর্ক নেই, তাহলে কালি কেন ভেট্রির প্রতিশোধ নিতে সাহায্য করছে, আর তাও মানুষকে খুন করে? তার পিছেও একটি স্টোরি আছে। চলুন তাহলে সেই স্টোরিটি জেনে আসি। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কালির 2 মেয়ে, একজনের নাম প্রিয়া, আরেকজন নেহা। নেহা বাক প্রতিবন্ধী, আর প্রিয়া তখন জেসি হসপিটালে নার্সের চাকরি করে। ওই দিন অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্টের পর অ্যাঞ্জেলকে জেসি হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আর প্রিয়ারও সেদিন ওটিতে ডিউটি পড়েছিল। প্রিয়া ওটিতে ঢুকেই জানতে পারে সেলিম রহমান সার্জারি করবে। তবে এঞ্জেলের সম্পর্কে কোনো ডিটেলস প্রিয়া জানত না। প্রিয়া শুধু এতটুকু বুঝতে পারছিল, সেলিম রহমান যেহেতু সার্জারি করবে তার মানে কিছু একটা করতে যাচ্ছে। ওই সময় অ্যাঞ্জেলের যে কন্ডিশন ছিল, প্রপার ট্রিটমেন্টে হয়তো এঞ্জেলকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু সেলিম এঞ্জেলকে বাঁচানোর চিন্তা না করে এঞ্জেলের হার্ট সার্জারি করে। এঞ্জেলের হার্ট বের করে ফেলে। এঞ্জেলের পেটের বাচ্চাটা মারা যায়। সার্জারির সময় এভাবে যদি কোনো বাচ্চার মৃত্যু হয়, তাহলে নার্সরা নিজেরাই ওই প্রিমেচিওর বেবিকে মেডিকেল ওয়েস্ট হিসেবে ফেলে দেয়। এই জন্য প্রিয়াও একটি ঠোঙায় ভরে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল। তবে নিচে যেতে প্রিয়া বুঝতে পারে এই বাচ্চাটা জীবিত। প্রিয়া ভালো করে জানত ওই বাচ্চাকে যদি হসপিটালে ফিরিয়ে নিয়ে যায় তাহলে বাচ্চাকে বাঁচতে দিবে না। এই জন্য প্রিয়া ওই বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে কালীকে সব কিছু খুলে বলেছিল। আর কালীও সব কিছু জানার পর ফাদারের সাথে দেখা করে এঞ্জেলের বাচ্চাটা ফাদারের হাতে তুলে দেয়। এঞ্জেলের সাথে যা হয়েছিল সব কিছু জানার পর ফাদারও বলছিল, এই মেয়েটার সাথে যে অন্যায় হয়েছে আমাদেরকে মেয়েটা ন্যায় পাইয়ে দিতে হবে। তার মানে এঞ্জেলের সাথে যে অন্যায় হয়েছিল তার প্রতিশোধ নিতেই ফাদার আর কালী মিলে প্ল্যান করে সব কিছু করেছে। তো সিন চলে আসে প্রেজেন্টে। কয়েকদিন আইসিইউতে থাকার পর ফাদার মারা যায়। এই কেসে আরও একটি মৃত্যু হলো। ওই ঘটনা সম্পর্কে যারা জানত সবাই মারা গেছে, বাকি আছে আলী। কিন্তু আলী কখনই সত্যিটা বলবে না। ভাদ্রার কথা শুধু আলী নয়, এই ঘটনার কথা আরও 3 জন জানে। প্রথম হচ্ছে ভেট্রি, দ্বিতীয়জন হচ্ছে অ্যাঞ্জেলের হার্ট যে গ্রহণ করেছিল, আর তৃতীয় ব্যক্তি যে খুনগুলো করছে। 26 জুলাই 2017 তারিখে এঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর একই দিনে এঞ্জেলের মৃত্যু হয়েছে। একটা বডি থেকে যখন অন্য বডিতে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়, যে ব্যক্তির বডি থেকে হার্টটি নেওয়া হয় তাকে অবশ্যই জীবিত থাকতে হয়। এমনকি হার্টটা বের করার 4 ঘন্টার মধ্যে অন্য বডিতে হার্টটি ট্রান্সপ্লান্ট করতে হয়। তার মানে হয়তো সেদিন জেসি হসপিটালেও হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে, নয়তো জেসি হসপিটালের আশেপাশের কোনো হসপিটালে এই হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তাই কোন ব্যক্তি অ্যাঞ্জেলের হার্টটি গ্রহণ করেছে সেটা জানতে হলে ওই দিন এই শহরের মধ্যে যতগুলো হার্ট সার্জারি হয়েছে সব তথ্য নিতে হবে। তবেই ওই হার্ট গ্রহীতাকে খুঁজে বের করা সম্ভব। আবার একদিনে শহরে এতগুলো হার্ট সার্জারি হওয়ার কথাও নয়। তবে কাজটা আরও সহজ করতে বিশালরা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে মানুষকে জানিয়ে দেয় যে ওই দিন যাদের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল তারা যেন দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করে, কারণ খুনির পরবর্তী টার্গেট সেও হতে পারে। তবে এরপরে বিশালকে ট্রান্সফার করে দেওয়া হয়। মূলত বিশালরা যেদিকে আগাচ্ছিল তাতে আলী রহমানের সকল তথ্য ফাঁস হয়ে যাবে। এই জন্য আলী রহমান বিশালকে ট্রান্সফার করিয়ে দিয়েছে। আর আলী বিশালের সামনে স্বীকারও করে যে ওই সময় এঞ্জেলের হার্টটি তারা 2 কোটি টাকায় বিক্রি করেছিল। এমনকি জেলের মধ্যে ভেট্রির উপর হামলা, চার্চ থেকে ফেরার পথে জিপ দিয়ে তাদের কারে ধাক্কা দেওয়া, ফাদারকে খুন করানো, এমনকি কবরস্থানে ওই রাতে এঞ্জেলের বডিটি তোলার কাজ, সবগুলো কাজই আলী রহমান তার লোক দিয়ে করিয়েছে। আলী বিশালকে এটাও বলে, তোমার কাছে প্রমাণ হিসেবে শুধু মানি আছে, আর মানি কোর্টে কি বলবে সেটা আমি ভালো করে জানি। ওই মেয়ের হার্ট যে গ্রহণ করেছে তাকে যদি পাওয়া যায় তবেই তো সব কিছু প্রমাণ হবে। তবে হার্ট গ্রহীতার কথা শুনে বিশাল বলে, যতটুকু আমার মনে হচ্ছে ওর পরবর্তী টার্গেট হার্ট গ্রহীতা নয়, ওর পরবর্তী টার্গেট আপনি। বিশাল এখান থেকে ফিরে ভাদ্রার সাথে দেখা করে। ভাদ্রাও বুঝতে পারছে না এখন তারা কি করবে, কারণ কেসটাকে তাদের মাঝপথে ছেড়ে দিতে হচ্ছে।
বিশাল তখন ভাদ্রাকে বলে, আমার মনে হয় না ভেট্টির পরবর্তী টার্গেট হার্ট গ্রহিতা, কারণ ভেট্টির মোটিভ হচ্ছে সত্যিটাকে সামনে আনা, যে যে এঞ্জেলের মৃত্যুর পিছে দায়ী তাদেরকে খুন করা। আর এই কিলার এবং ভেট্টি আমাদেরকে মিসলিড করছে। নিশ্চয়ই তাদের এই সকল কাজের পিছে জাস্টিফিকেশন আছে। অন্যদিকে আমরা দেখতে পাই মানিকে ভেট্টির সেলের সামনের সেলে রাখা হয়েছে, আর মানি ভেট্টির সেলের দিকে তাকাতেই দেখে ভেট্টি এবার দেয়ালে মানির ছবি এঁকেছে। তার মানে ভেট্টির পরবর্তী টার্গেট মানি। তবে বিশাল যে এমনটা ধারণা করেছিল ঠিক তেমনটাই ঘটে। জেলের মধ্যে ভেট্টি মানির ছবি আঁকলেও এদিকে কালী আলীকে তুলে নিয়ে যায়। আলী তখন কালীকে অনুরোধ করছিল, তুমি যা চাও তাই পাবে, যত টাকা চাও আমি দিব, আমাকে ছেড়ে দাও। তবে এরপরই কেউ একজন পিছে থেকে লাথি দিয়ে আলীকে ফেলে দেয়। আর আমরাও দেখতে পাই এই অন্য কেউ নয়, ভাদ্রা নিজেই। তার মানে এই সব কিছুর পিছে ভাদ্রার হাত রয়েছে। ভাদ্রার পরিকল্পনার মধ্যে সব কিছু হচ্ছে। কিন্তু ভাদ্রা এর সাথে কীভাবে কানেক্টেড সেটা জানতে হলে আমাদের এই গল্পের পিছে ফিরে যেতে হবে। সিন ফ্ল্যাশব্যাকে ভাদ্রা একদিন কিছু মেডিকেল স্টুডেন্টদের অটোপসির কাজ শেখাচ্ছিল। যেই বডিটির বিষয়ে তারা কথা বলছে সে 2 দিন আগে পানিতে পড়ে মারা গিয়েছিল। 2 দিন পর তার বডি উদ্ধার করা হয়েছে। ভাদ্রা তার হাতের স্কিনটি বের করে দেখায় যে পানিতে পড়ে মারা গেলে মানুষের স্কিন এইভাবে উঠে আসে। এই স্কিন যদি কোনো ক্রিমিনালের হাতে পড়ে তাহলে এই স্কিনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা যে কোনো ক্রাইম করতে পারে। এমনকি এই স্কিনটাকে ফরমালিনে প্রিজার্ভ করে রাখলে বহুদিন পর্যন্ত এর ফিঙ্গারপ্রিন্ট অক্ষত অবস্থায় থাকে। এরপর ভাদ্রা কালীকে স্টুডেন্টদের কিছু পুরাতন অটোপসি ফাইল দিতে বলে, যাতে সেগুলো দিয়ে তারা স্টাডি করতে পারে। তবে স্টুডেন্টদের ফাইল বুঝিয়ে দেওয়ার সময় একটি ফাইল দেখে ভাদ্রা একদমই চমকে যায়। আর এই ফাইলটি এঞ্জেলের ফাইল। ভাদ্রা এঞ্জেলের ফটোটি দেখা মাত্রই তার ব্যাগে থাকা একটি লকেট খুলেই দেখে এই লকেটের মধ্যেও এঞ্জেল এবং ভেট্টির ফটো। ভাদ্রা কালীকে বলে যে এই মেয়েকে তো আমি চিনি। আর এরপরে আমরা জানতে পারি ভাদ্রা এঞ্জেলকে কিভাবে চিনে। মূলত ভাদ্রা এবং এঞ্জেল একদিন একই বাসে করে ট্রাভেল করছিল। এঞ্জেল সেদিন ফাদারের সাথে দেখা করে ভেট্টির কাছে ফিরছিল। এদিকে আবার এঞ্জেল প্রেগনেন্ট। এঞ্জেল মানুষের সাথে কথা বলতে খুবই পছন্দ করত। তাই ভাদ্রাকে পাশে পেয়ে এঞ্জেল ভাদ্রার সাথে সারা রাস্তা গল্প করছিল। এমনকি যাত্রা বিরতির সময় একসাথে কফি খেতে খেতে এঞ্জেল তার জীবনের সব কথা ভাদ্রাকে বলছিল। কথায় কথায় এঞ্জেল ভাদ্রার কাছে জানতে চায় কাল ভেট্টির জন্মদিন, ওকে কিছু একটা গিফট দিতে হবে। কী দিবে সেটা বুঝতে পারছিল না। ভাদ্রা জানতে চায় তোমার জন্মদিনে ভেট্টি তোমাকে কি দিয়েছিল। এঞ্জেল তখন একটি লকেট বের করে দেখায়। এক পাশে ভেট্টি এবং এঞ্জেলের ফটো, অন্য পাশ খালি। ভাদ্রা জানতে চায় এই পাশ খালি কেন। এঞ্জেল বলে আমার যে মেয়েটা হবে, আমার মেয়েটার ফটো আমি এখানে লাগাবো, এই জন্য খালি রেখেছি। এরপর আবার তাদের যাত্রা শুরু হয়। তবে ভাদ্রার আগে এঞ্জেল নেমে যায়। আর এঞ্জেলকে বিদায় দিয়ে ভাদ্রা তার সিটে গিয়ে দেখে এঞ্জেল ভুল করে তার লকেটটি ফেলে গেছে। আর এজন্যই মূলত লকেটটি ভাদ্রার কাছে ছিল। কিন্তু এরপর যে এঞ্জেল অ্যাক্সিডেন্টে মারা গেছে এই ব্যাপারে ভাদ্রা কিছুই জানত না। তবে এঞ্জেলের বিষয়ে সব কিছু বলার পর কালীর আচরণ দেখে ভাদ্রা একটু সন্দেহ হয়। ভাদ্রা বুঝতে পারছিল কালী হয়তো কিছু লুকাচ্ছে। অবশ্য এরপরই কালী ভাদ্রাকে তার বাড়িতে নিয়ে আর পিয়ার থেকে ভাদ্রা সব কিছু জানতে পারে। এমনকি এটাও জানতে পারে এঞ্জেলের মেয়েটা এখন পর্যন্ত জীবিত। এরপরই মূলত সবাই মিলে ফাদারের সাথে দেখা করে। আর ফাদারও তখন বলেছিল এই মেয়েটির সাথে যে অন্যায় হয়েছে আমাদের তাকে ন্যায় পাইয়ে দিতে হবে। ভাদ্রার কথা এটা এতটা সহজ নয়, তার জন্য এভিডেন্স দরকার। তবে ভাদ্রা প্রিয়াকে বলে তুমি আমাদের এই এভিডেন্স এনে দিতে পারবে। ভাদ্রা বলে জেসি হসপিটালের সিস্টেমে এঞ্জেলের মেডিকেল রেকর্ড আছে, সেই রেকর্ড পেলেই আমি বাকি ব্যবস্থা নিতে পারবো। প্রিয়ার কথা এঞ্জেলের রেকর্ড অন্য কোথাও পাওয়া যাবে না, এটা সেলিম রহমানের পার্সোনাল কম্পিউটারে রয়েছে, সেখান থেকে আনা খুব রিস্কি। ভাদ্রা তখন এঞ্জেল আর এঞ্জেলের মেয়ের সাথে হওয়া অন্যায়ের কথা বলে। এই জন্য প্রিয়াও রাজি হয়ে যায়। আর প্রিয়া পরবর্তী দিনই সেলিমের অগোচরে সেলিমের চেম্বারে ঢুকে সেলিমের পার্সোনাল ল্যাপটপ থেকে ডেটা সংগ্রহ করতে চেষ্টা করে। কিন্তু প্রিয়া ল্যাপটপে পেনড্রাইভ লাগাতেই হঠাৎ করে সেলিম এসে পড়ে। আর সেলিমও ল্যাপটপে থাকা পেনড্রাইভ দেখে বুঝতে পারে কেউ তার ল্যাপটপ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছে। সেলিম পাশে তাকাতেই প্রিয়ার পা দেখতে পায়। আর এর কিছু সময় পরই ভাদ্রা হসপিটালে ছুটে আসে। আমরাও দেখতে পাই প্রিয়ার পুরো শরীর জ্বলে গেছে। ভাদ্রা ডক্টরের সাথে কথা বলে ডক্টরও জানায় ল্যাবের মধ্যে বিস্ফোরণ হয়ে শরীরে অ্যাসিড পড়ে শরীরের 80% নষ্ট হয়ে গেছে, বাঁচার সম্ভাবনা খুবই কম।
আবার প্রিয়ার এমন অবস্থা হয়েছে প্রিয়া মুখে কিছু বলতেও পারছে না, শুধু দুটি চোখে পলক পড়ছে। ভাদ্রার তখন মনে পড়ে ভাদ্রা একদিন প্রিয়াদের বাড়িতে গিয়ে একটি বই দেখেছিল। ওই বইটির রাইটার ছিল প্যারালাইজড। এই জন্য ভাদ্রা প্রিয়াকে ওই রাইটারের একটি গল্প বলেছিল। মূলত ওই রাইটার প্যারালাইজড হয়, সে নিজে বইটি লিখতে পারেনি, আবার মুখে কিছু বলতেও পারেনি। সে অন্য একজনের হেল্প নিয়ে বইটি লিখেছিল। যে বইটি লিখে দিয়েছিল সে ওই রাইটারের সামনে ইংলিশ আলফাবেট ধরে এক একটা অক্ষরের দিকে পয়েন্ট করত, আর ওই রাইটার যখন চোখের পলক ফেলত তখন ওই ওয়ার্ডটিকে বেছে নিত। এইভাবে মূলত পুরো বইটি তারা লিখেছিল। ওই ঘটনার কথা মনে পড়তেই ভাদ্রা একটি কাগজের মধ্যে ইংলিশ আলফাবেট লেখে এবং প্রিয়াকে দেখায়। প্রিয়ারও মনে পড়ে যায় ভাদ্রা তাকে ওই দিন এই লেখকের কথা বলেছিল। আর ঠিক একইভাবে ভাদ্রা প্রিয়াকেও অ্যালফাবেটগুলো দেখাতে শুরু করে। প্রিয়াও চোখে ব্লিঙ্ক করছে। এইভাবে একসময় প্রিয়া 3 জনের নাম বলে, আর এই 3 জন হচ্ছে সেলিম রহমান, অ্যাবেল আব্রাহাম আর আলী রহমান। তবে এই 3টি নাম দিয়েই প্রিয়া মারা যায়। ভাদ্রা প্রিয়ার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল, কারণ ভাদ্রা না বললে হয়তোবা প্রিয়া ওই কাজটি করতে যেত না আর এইভাবে মারা যেত না। ভাদ্রা কাঁদতে কাঁদতে মর্চুয়ারিতে চলে যায়। ভাদ্রা কল্পনা করছিল মর্চুয়ারিতে যত মৃতদেহ আছে সব মৃতদেহ তার সামনে এসেছে। সবাই ভাদ্রাকে বলছে, সবাই বলছে আমাদের মৃত্যুর অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনি তো জানেন যে আমাকে খুন করা হয়েছে। আমার হত্যাকারীদের কে শাস্তি দিবে? আমার সাথে যে অন্যায় হয়েছে আমাকে ন্যায় কে পাইয়ে দিবে? ভাদ্রা এই সব কিছু কল্পনা করে ফাদারের সাথে দেখা করে এঞ্জেল আর প্রিয়ার সাথে যে অন্যায় করা হয়েছে তার প্রতিশোধ নিতে চায়, ওই খুনিদের শাস্তি দিতে চায়। কিন্তু ফাদারের কথা একমাত্র গডই শাস্তি দিতে পারে, আমরা না। ভাদ্রার কথা আমরা তো গডের হ্যান্ড হতে পারি। ওই পাপীদের শাস্তি দেওয়ার দায়িত্ব গডের থাকলেও কোনো মানুষ যদি করে সেটা তার জন্য পাপ হবে না। তবে কে সেটা করবে সেটা ঈশ্বরই বেছে নেন। আর এঞ্জেলের কেসে ঈশ্বর আমাদের বেছে নিয়েছে। আর এরপর ভাদ্রার প্ল্যান মতোই ভাদ্রা ভেট্রিকে যা যা বলতে বলেছিল ফাদার ভেট্রির সাথে দেখা করে ভেট্রিকে সেগুলোই বলেছিল। তবে ভাদ্রা এবং কালী যে ভেট্রির হয়ে প্রতিশোধ নিচ্ছে এই ব্যাপারে ভেট্রি কিছুই জানত না। ভেট্রি শুধু ফাদারের ইনস্ট্রাকশন মতো কাজ করে গিয়েছে। আর ফাদারকে ইনস্ট্রাকশন দিয়েছে ভাদ্রা। প্রথম ভিকটিম হিসেবে সেলিম রহমানকে তুলে আনা হয়েছিল। আর সেলিমকে টর্চার করলে সেলিম বলেছিল তারা ল্যাবের মধ্যে প্রিয়ার গায়ে অ্যাসিড ঢেলে কীভাবে প্রিয়াকে হত্যা করেছিল। সব কিছু শোনার পর কালী একটি হাতুড়ি দিয়ে প্রথমে সেলিমের বুকের হাড়গুলো ভেঙে ফেলে, সেলিমের হাতের আঙ্গুলগুলো কেটে দেয়, আর এরপর তার গায়ে পেট্রোল ঢেলে পুরো শরীরটা জ্বালিয়ে দিয়েছিল। এখন আসি অ্যাবেলের মৃত্যুর বিষয়ে। ওই দিন ভাদ্রা ইচ্ছা করেই ঘরের মধ্যে ফোনটি রেখে গিয়েছিল যাতে সে আবার আসতে পারে। আর পরবর্তীতে ফোনটি নিতে এসে ভাদ্রা কানের মাথায় সাইলেন্সার লাগিয়ে অ্যাবেলের কপালে শ্যুট করে দেয়। আর পাশের একটি গাছের টবের মধ্যে একটি টাইমার সেট করে রেখেছিল, যে জন্য ভাদ্রা যখন নিচে গিয়ে বিশালের সাথে কথা বলছিল ঠিক তখনই ওই টাইমারটি বিস্ফোরণ হয়, যেটাকে তারা গানফায়ারের শব্দ ভেবে উপরে গিয়েই অ্যাবেলের মৃতদেহ দেখেছিল। এমনকি ভাদ্রার প্ল্যান মতো কালী সেখান থেকে পালানোর নাটকও করেছিল। তবে সবাই যখন কালীকে ধরতে ব্যস্ত ওই সময় ভাদ্রা ওই ব্লাস্ট হওয়া টাইমারটি সেখান থেকে সরিয়ে ফেলে যাতে কেউ কিছু বুঝতে না পারে। আর আমরা আগেও দেখেছিলাম ভাদ্রা একদিন পানিতে ডোবা একটি মৃতদেহের হাতের চামড়া উঠিয়ে বলেছিল যে এই ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। ভাদ্রা সেদিন ওই লোকের ফিঙ্গারপ্রিন্ট প্রিজার্ভ করে রেখেছিল, তাই এই খুনগুলো করার সময় ওই ফিঙ্গারপ্রিন্টই ব্যবহার করেছে। এজন্যই মূলত 2 জনের খুনের স্পটে একই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কারণ পুলিশ তো শুধু ফিঙ্গারপ্রিন্টের পিছে ছুটবে, আর ওই ফিঙ্গারপ্রিন্ট কার সেটা তো শুধুমাত্র ভাদ্রারাই জানে। এখান থেকে সিন প্রেজেন্টে এঞ্জেলের বডিটি আবার সমাহিত করা হয়। ভেট্রিকেও আনা হয়েছে। তবে ভেট্রিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ভাদ্রা ভেট্রির সাথে একটু প্রাইভেটলি কথা বলতে চায়। ভাদ্রার সাথে তার মেয়ে দিয়াকেও নিয়ে এসেছে। ভাদ্রা ভেট্রিকে বলে, তুমি যেই লোকদেরকে শাস্তি দিতে চেয়েছিলে ঈশ্বর তোমার হয়ে অন্য কারোর মাধ্যমে সেটা করে দিয়েছে। এখন এই প্রতিশোধের কথা ভুলে গিয়ে নতুন জীবনের কথা চিন্তা করো। ভেট্রি তখন কাঁদতে কাঁদতে বলে, ঈশ্বর তো আমার থেকে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে, আমি কি জন্য বাঁচব? ভাদ্রা দিয়ার হাত দিয়ে এঞ্জেলের সেই লকেটটি ভেট্রিকে দিয়ে চলে যাচ্ছিল। আর এরপরই ভেট্রি ওই লকেটটি খুলে দেখে লকেটের এক পাশে তার আর এঞ্জেলের ফটো। ভেট্রি জানত অন্য পাশটি খালি, কারণ তাদের মেয়ে হলে সেই মেয়ের ফটো লাগানোর কথা ছিল। তবে ওই দিন পাশের ফ্রেমটি খালি থাকলেও আজ সেই ফ্রেমের মধ্যে দিয়ার ফটো। আর এটা দেখা মাত্রই ভেট্রিও বুঝতে পারে দিয়াই তাদের মেয়ে। ভেট্রি একদম চিৎকার করে ওঠে, আর ভেট্রির চিৎকার শুনে দিয়াও দৌড়ে এসে ভেট্রিকে জড়িয়ে ধরে। সিন চলে যায় এর কয়েকদিন পর। ভাদ্রা তার স্টুডেন্টদের
মানুষের বডি সম্পর্কে শেখাচ্ছে। আর এখানে একটি মানুষের বডির বিভিন্ন কাটা অংশ রয়েছে। আর ভাদ্রার কথা আমরা এটাও বুঝতে পারি এই বডিটি কারো ডোনেট করা না বা কোনো বেওয়ারিশ লাশও না। এই বডিটি আলী রহমানের বডি। মানে ভাদ্রা তাকে খুন করে তার বডি কেটে স্টুডেন্টদের পড়াশোনার কাজে ব্যবহার করাচ্ছে। অন্যদিকে আলী রহমানকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আবার সেলিম এবং অ্যাবেলের মার্ডার স্পটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেই ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইজ করে জানা গেছে এটা বিহারের কোনো এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট। এই জন্য পুলিশ তাকে ধরতে বিহারে যাচ্ছে। কিন্তু তারা তো আর জানে না তারা যাকে ধরতে যাচ্ছে সে বহু আগেই মারা গেছে। তার মানে ভাদ্রাদের রহস্যই রয়ে গেল, এটা আর কোনোদিনই প্রকাশ পাবে না। তো ভাদ্রা যে মাস্টার প্ল্যান করে এঞ্জেল এবং পিয়ার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিল, এই মাস্টার প্ল্যানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।